একটি বেসরকারি সংস্থাকে, বেসরকারি অফিসের কর্ণধারকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়লেন তার সম্পূর্ণ প্রশাসনিক ক্ষমতা নিয়ে, তার প্রশাসনিক উচ্চতা নিয়ে এবং তার সরকারি ব্যবস্থাপনায়। আজকে স্বাভাবিকভাবেই তো একটা প্রশ্ন উঠছে, সবটাই পূর্ব পরিকল্পিত। 8 তারিখ সকাল ইডির অভিযান কলকাতার লাউডন স্ট্রিটে আইপ্যাক প্রধান প্রতীক জৈনের বাড়ি, মানে হিসাব মতো একজন বহিরাগতর বাড়ি। আমরা প্রথমে ভারতীয়, তারপরে বাঙালি, এটা বিজেপির অবস্থান। কিন্তু পদবি যদি বাঙালি পদবি না হয় তাহলে সে বহিরাগত। ঠিক যেভাবে বাংলাদেশে হিন্দুর পদবি হলে তার কপালে লেখা আছে হয় গুলি, না হলে তার পরিবারের মহিলাদের উপরে বলাৎকার। ঠিক একই ধরনের ন্যারেটিভ এখানেও তৈরি হয়েছে। আমার সেই হিসাবে মানে তৃণমূলের ভাষায় বহিরাগত। তাই বহিরাগতর বাড়িতে এবং বহিরাগতর অফিসে তল্লাশি চলেছে। দুপুর 12:45 মমতা বন্দ্যোপাধ্যায় কুরুচিকর আক্রমণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এবং পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার নির্বাচন চলাকালীন উদ্দেশ্য প্রণোদিতভাবে ইডিকে বিবৃতি করা বিভিন্নভাবে কাজে লাগানোর জন্য। এই যে প্রতিহিংসার তত্ত্ব আর কতদিন চলবে? পশ্চিমবঙ্গের মানুষ জানে যে তৃণমূল আর দুর্নীতি সমার্থক শব্দ। 2 তারিখেই মানে দুপুর 2টোর সময় মুখ্যমন্ত্রী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করে দিলেন, প্রতিবাদ মিছিলের ঘোষণা। 9 তারিখ 4:30 মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দিলেন। আবার 9 তারিখ সন্ধ্যাবেলা 7:30 বিরুদ্ধে ইডির বিরুদ্ধে ভাষণ দিলেন, বললেন রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ। দিল্লিতে ধারাবাহিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা, তাদের যারা জনপ্রতিনিধি, তারাও বিক্ষোভ দেখালেন। গণতান্ত্রিক দেশে এ ধরনের বিক্ষোভ দেখানো যেতে পারে, কিন্তু কোথায় বিক্ষোভ দেখাচ্ছেন, কেন বিক্ষোভ দেখাচ্ছেন? পশ্চিমবঙ্গের মানুষ তো রাজনৈতিকভাবে অচেতন নন। পশ্চিমবঙ্গের মানুষ তো মূর্খ নয়। আজকে ইডি এবং সিবিআই এর তদন্তের হাত থেকে নিজের দলকে, নিজের দলের দুর্নীতিগ্রস্তকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেভাবে মানুষের দেহ করের কোটি কোটি টাকা দিল্লিতে খরচা হলো এবং যেভাবে ধারাবাহিকতা বজায় রেখে প্রত্যেক মামলায় তৃণমূল কংগ্রেস পরাজিত হলো, আজকে সেই হতাশা থেকে, সেই পরাজয়ের আতঙ্ক থেকে একদিকে যেমন আক্রমণ চলেছে সারা রাজ্যব্যাপী, সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থাকে, গণতান্ত্রিক পরিবেশকে ধ্বংস করে সাংবিধানিক সংকট তৈরি করেছিলেন। কিন্তু যেভাবে শুনানির দিন হাইকোর্টের মধ্যে আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং তৃণমূল কংগ্রেসের সমস্ত আইনজীবীরা সেখানে ঢুকে যে পরিস্থিতি তৈরি করলেন যাতে শুনানি বন্ধ হয়ে গেল। এখন তো দেখা যাচ্ছে সংবাদ মাধ্যমে তৃণমূল কংগ্রেস সমস্ত তৃণমূলপন্থী আইনজীবীদের সেখানে জড়ো হতে বলেছিলেন। অর্থাৎ বিচার ব্যবস্থার উপরে এই আক্রমণ ভারতের সাংবিধানিক পরিকাঠামোকে পশ্চিমবঙ্গে ভেঙে দিল। এ রাজ্যে সাংবিধানিক সংকট শুধু নয়, এ রাজ্যে পুরো সাংবিধানিক পরিকাঠামোটা ভেঙে গেছে। আজকে মানুষ পথে ঘাটে প্রশ্ন করছেন যে এখনো এই সরকারটাকে টিকিয়ে রাখা হয়েছে কেন? কিন্তু আমরা আবার বলছি, আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দেব। আজকে যেভাবে একটা তদন্তকারী সংস্থার উপরে আক্রমণ নামিয়ে আনা হচ্ছে, তাও একটি বেসরকারি সংস্থার জন্য, তাহলে স্বাভাবিকভাবে তো মানুষের মনে প্রশ্ন উঠবে যে ঘটনাগুলো কি। মুখ্যমন্ত্রী যে গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন এবং যে গাড়ি দেখে তিনি বেরিয়ে গেলেন, দুটো নাম্বার প্লেট কিন্তু এক নয়। এটা সংবাদ মাধ্যমে প্রতিষ্ঠিত, আপনারাই সংবাদ মাধ্যম থেকে সেটা প্রমাণ করছেন। এখন সবুজ ফাইলের মধ্যে কি ছিল? তো স্বাভাবিকভাবেই জনমনে প্রশ্ন উঠতে শুরু করেছে যে এই যে তথাকথিত কয়লা কেলেঙ্কারির সঙ্গে তৃণমূল কংগ্রেসের কতজন নেতা জড়িত, তাদের নাম বেরিয়ে পড়বে। সরাসরি তৃণমূল কংগ্রেসের কাছে কত ফান্ড ট্রান্সফার হয়েছে, এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
আজকে গোয়ার নির্বাচনে নাকি এখান থেকে কিছু মানুষ বলছেন, এবং স্বাভাবিকভাবেই বলবেন যখন মুখ্যমন্ত্রী ফাইল ছিনিয়ে নিয়ে গেলেন। মুখ্যমন্ত্রী কার্যত কয়লা কেলেঙ্কারি এবং হাওয়ালা নিয়ে তাদের বিরুদ্ধে যে অভিযোগ ছিল বা ব্যক্তিগত কিছু মানুষের বিরুদ্ধে অভিযোগ ছিল তার উপরে এই ছিনতাই করে তিনি তো নিজেই শিলমোহর লাগিয়ে দিলেন যে সেটাকে খুলে দেখতে হবে।